আমি আয়াংশ। আজ আপনাদের কাছে নিয়ে এলাম এক আতঙ্ক আর কল্পনার রোমাঞ্চকর যাত্রা। বিশ্বসেরা হরর লেখকদের বাছাই করা গল্পগুলো আপনাকে টেনে নিয়ে যাবে অজানা অন্ধকার জগতে। কিশোর পাঠকদের জন্য এটি এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। প্রতিটি গল্পে ভয়, চমক আর উত্তেজনার দারুণ মিশেল। চলুন শুরু করা যাক। ছেলেবেলা থেকেই পশু পাখি ছিল আমার প্রাণের। ছায়া সচল জীবে গুলি ছুলে মন ভালো লাগত। একরকম অনিশ্চিত নিরাপত্তার স্বাদ। শান্ত স্বভাবটা ছিল আমার গহ্বর। বড় হয়ে ওটা বদলায়নি। অল্প বয়সে বিয়ে করলাম। ভাগ্য ভালো, বউটাও আমার মতোই কোমল, মিষ্টি, প্রাণীর প্রতি মমতায় ভরা। আমাদের ছোট ঘরে কেবল দুজন না, সেখানে ছিল একটা কালো বেড়ালও, পুটো। ও ছিল বড়, বুদ্ধি কাঁধে করে ঘোরে। ওর চোখে যেন সময়ের ভুবনটাই সঞ্চিত ছিল। ফুটো আমার হাতেই মাথা রেখে ঘুমাতো, পায়ে পায়ে ঘুরে বেড়াত। ও ছাড়া একটা দিনও কেটে যেত না। কয়েক বছরের পর অদ্ভুত বদল শুরু হলো। আমি ধীর থেকে অস্থির হয়ে উঠলাম। ক্ষুদ্র কথায় রাগ, বউয়ের কণ্ঠে কাঁটা বদল। ফুটোর অনীহায় আমার মন কাঁপতে লাগল। এক রাতে মদ্যপান করে ফেরার পর দুটোই আমাকে এড়িয়ে চললে মস্তিষ্কে রক্ত লাথড়াতে লাগল। আমি ধরে ফেললাম পুটোকে। সে আমাকে কামড়ে দিল। মাথায় এক অদ্ভুত ঠান্ডা ঝলক লাগল। তারপর ভাবনা স্তব্ধ হয়ে গেল। পকেট থেকে ছুরি বের করে আমি ওর টুটি ধরে এক হাতে আর এক হাতে ধীরে ধীরে একটা চোখ উপড়ে আনলাম। ওর যন্ত্রণা, ওর চিৎকার, সবকিছু ভাবে কেবল আমার মনে ধ্বনিত হল। ভোরে অনুতাপের ঢেউ এলো, কিন্তু অনুতাপও যেন দাগ কেটে গেল। পুটো আমাকে দেখলেই সরে গেলে, আর আমি একাকী হয়ে পড়লাম। সময় কেটে গেল, ফিকে হামা স্মৃতিগুলো আবার জাগল। যে প্রাণী আমার প্রতি সর্বস্ব দিয়েছিল, তার ওপর হিংসার ধারণা আমার ভিতর শয়তানের মতো কাজ করে দিল। একদিন আমি পুটোকে বাগানের গাছে দড়িতে ঝুলিয়ে দিলাম। ওর শেষ নিঃশ্বাস আমার গলায় আটকে রইল। আমি কেঁদে ফেললাম, কিন্তু কাঁদা কি কখনো অপরাধ মুছিয়ে দেয়? সেই রাতেই অগ্নিকাণ্ড ঘটল। ঘর ভস্মীভূত, শুধু এক দেওয়াল দাঁড়ালো। সকলে তাকিয়ে রইল। সাদা দেওয়ালে কালো ছাইয়ের মধ্যেই যেন পুটোর নিদর্শন, গলায় দড়ির ছাপসহ এক ছায়া। লোকে বলে উঠল, ভূত, ছদ্মবেশী। কিন্তু আমার কানে শুধুই অভিশপ্ত নীরবতা শোনা গেল। আমি ফকির হয়ে গেলাম আমার নিজের মাঝে। পুটোর ক্ষণে ভুলতে না পেরে আমি শহরের মদ্যপায়ী অন্ধকারে বেড়াল খুঁজতে শুরু করলাম। একদিন দেখলাম একটা বেড়াল বসে আছে পিপের ওপর। অবিকল পুটোর মতোই কালো, কেবল বুকটা ধবধবে সাদা। ওকে বয়ে আনলাম। পারলে গায়ে হাত দিলেই সে আদরে গলে পড়ত। পরদিন সকালে দেখলাম ওর এক চোখ নেই। বউ ওকে আরও বেশি করে ভালোবেসে নিল। ওর মমতা যেন এই পুরনো ক্ষতগুলোর জ্বলন কিছুটা ম্লান করে দিল। আজও আমি ওই নতুন বেড়ালকে দেখি। বউয়ের কোলে সে ঘুমায়, আমার চোখে সেই সাদা ছোপ আর তালগাছের জানান দেয়। আমার ভিতরে দাঁড়ায় এক তীব্র প্রশ্ন, কিভাবে মানুষ নিজে তৈরি করা ছায়ার সঙ্গে বসবাস করে? পুষে নেয় কখনো ক্ষমা, নাকি বাঁচিয়ে রাখে শুধু অপরাধের স্মৃতি? আমার মনের গভীরে একদিন পুটো ছিল। আজ সেখানে একটা কালো দাগ আছে, অমোঘ, ধূসর, এবং প্রতিদিনই আমাকে স্মরণ করায় আমারই হাতে সৃষ্ট করা শাস্তির গর্জন। যা ভেবেছিলাম ঠিক তার উল্টো ঘটল আমার জীবনে। ভালোবাসা তো দূরের কথা, নতুন বেড়ালটার প্রতি দিনকে দিন মনে জমতে লাগল অব্যক্ত এক ঘৃণা, রাগ, হিংসা। কোথা থেকে এলো এমন বিষ, এমন প্রতিহিংসা? আমি নিজেও জানি না। মনে হতো যেন আমারই ছায়া ফিরে এসেছে আমাকে পুড়িয়ে মারতে। বেড়ালটার ব্যবহারও কেমন যেন। যতই আমার ভেতরে অন্ধকার গাঢ় হয়েছে, ও ততই আমাকে জাপটে ধরেছে। আমার কোলে মাথা, গায়ে গা ঘষে পায়ে পায়ে ঘোরাঘুরি। প্রতিবারই মনে হতো, এই তো সুযোগ, শেষ করে দিই। কিন্তু শেষ পর্যন্ত হাত ওঠে না। কোনো এক অদৃশ্য শেকড় যেন আটকে রাখে আমাকে। আমার বউ মাঝে মাঝেই একটা কথা বলতো, যা আমার মনের ভেতর ছুরি চালিয়ে দিত। তুমি খেয়াল করেছ, এই বেড়ালটার সদা বুকটা দেখতে যেন ফাঁসির দড়ি। শুনলেই গলা শুকিয়ে যেত, বুক ধরফর করত। একদিন পুরনো বাড়ির পাতাল ঘরে গেছি বউকে নিয়ে। অভাবে তাড়নাই ঠিকঠাক জায়গা বলতে ওটাই ছিল। সেই বাঁদুর বিড়ালটাও পায়ে পায়ে চলে এলো। আর কি কাকতালীয়, ওর পায়ে হোঁচট খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম। মেজাজ দাও দাও করে জ্বলে উঠল। একটা কুড়াল তুলে ধাক্কা দিতে গেছি, ঠিক তখনই বউ ঝাঁপিয়ে পড়ে বাধা দিল।
সেই মুহূর্তে আমার ভেতরে যেন মানবতা আর পিশাচ্যত্বের সংঘর্ষ ঘটল, আর শেষ পর্যন্ত জিতল অন্ধ অমানবিকতা। কুড়ালটা মাথার উপর তুলে বসিয়ে দিলাম বইয়ের মাথায়। এক শব্দ, এক ঝাঁক রক্ত, তৎক্ষণাৎ নিথর। তখনই বোঝা গেল মৃতদেহটাই আসল বোঝা। অনেক ভেবে পাতাল ঘরের এক দেয়ালের গায়ে ইঁট তুলে লাশটা দাঁড় করিয়ে পেঁচিয়ে রাখলাম, গেঁথে দিলাম, প্লাস্টার করে চেহারা পাল্টে ফেললাম, যেন কিছুই ঘটেনি। সে রাতে ঘুম এলো গভীর, প্রথমবার বেড়াল ছাড়া স্ত্রীর ছায়া ছাড়া। কয়েকদিন পর পুলিশ এলো, বাড়ি ছষে ফেলল। আমি বুক ঠুকে ওদের পাশে পাশে ঘুরলাম, নিঃশব্দে। পাতাল ঘরে 4 বার নিয়ে গেছি তাদের, কিছুই পায় না। যখন ওরা ক্লান্ত হয়ে ফিরে যাচ্ছিল, তখন আমি যেন নিজেকে নিয়ে গর্বে ফেটে পড়লাম। এমন নিখুঁত কাজ! ঠকঠক করে হাতের পাটি দিয়ে চাপড় দিলাম সেই দেয়ালে, যেখানে নিজ হাতে স্ত্রীর কবর দিয়েছি। কিন্তু দেয়ালের পেট থেকে হঠাৎ বেরিয়ে এলো এক বিকট চিৎকার, এমন কান্না যেন সে পৃথিবীর শেষ আর্তনাদ। দেয়াল কাঁপতে লাগল, পুলিশ চমকে উঠল। দেখলাম ঠিক মাথার ওপর বসে আছে সেই অভিশপ্ত বেড়াল, কালো শরীর, বুকের ঠিক মাঝখানে সেই সাদা ছোপ, যেন ফাঁসির দড়ি। গত গ্রীষ্মে প্যারিস থেকে কয়েক মাইল দূরে শিন্নটির ধারে একটা ছোট বাড়ি ভাড়া নিয়েছিলাম। সেখানে রাত কাটাতে যেতাম, শান্তি খুঁজে পেতে। কয়েকদিনে এক আশ্চর্য পড়শির সঙ্গে আলাপ হয়। বয়স 30-35, চোখে যেন একটা অদ্ভুত টান। লোকটা নৌকা ভালোবাসত, সবসময় নদীর ধারে দেখা যেত। মনে হতে যেন নৌকাতেই জন্মেছে, ওখানেই একদিন দাফন হবে। এক সন্ধ্যায় আমরা হাঁটছিলাম নদীর ধারে। আমি হালকা কথা বলতে বলতে নদী নিয়ে জানতে চাই। হঠাৎ লোকটা বদলে গেল, চোখে জ্বালা, গলায় অদ্ভুত ধ্বনি। বলল, নদী শুধু জলধারা নয়, নদী হচ্ছে গোপন দরজা, এক রহস্যময় গরুস্থান, যেখানে কোনো কবর নেই, কিন্তু প্রতিটা ঢেউ যেন একটা মৃত্যু স্মৃতি। তার চোখ তখন আকাশে, গলায় কাঁপুনি। রাতে এখানে হাঁটলে মনে হয় কেউ পাশে নিঃশ্বাস নিচ্ছে। অদ্ভুত শব্দ শুনি, যেগুলোর কোনো উৎস নেই। শরীর হঠাৎ কেঁপে উঠে মনে করিয়ে দেয়, আমরা এখানে কেবল মাংস আর হাড় নই, আমরা স্মৃতির ভেতরে দাফন হয়েছি। তার চোখে তখন নদী ছিল না, ছিল এক গভীর শূন্যতা, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। নিশীথ রাত্রির সেই ঘটনাটা আজও আমার মনে দগদগে দাগের মতো রয়ে গেছে। অনেক কিছু বদলে গেছে এই 10 বছরে, কিন্তু সেই রাত, নদীর নিঃশব্দ অন্ধকার, সেই শীতল স্রোতের ছোঁয়া আর অজানা ভয়ের নখর, সব কিছু এখনও আগের মতোই স্পষ্ট। আমি তখনও বুড়ি ল্যাফনের বাড়িতেই থাকতাম। লুইস বানেট আমার একমাত্র সঙ্গী ছিল। আমরা প্রায় প্রতিদিনই একসঙ্গে ডিনার করতাম। সেদিনও তেমনই এক সন্ধ্যা কেটেছিল ওর সঙ্গে। নদী পাড়ের বাতাসে হালকা শীত, আকাশে নিস্তব্ধ চাঁদ। আমি ভারী নৌকাখানা নিয়ে ফিরছিলাম নিজের ঘাটে, একলা, ক্লান্ত, অথচ অদ্ভুত এক শান্তি নিয়ে। রাতটা ছিল অমাবস্যার কাছাকাছি, অথচ চাঁদের আলোয় নদীটা যেন রূপোর চাদরে মোড়ানো। আমি ভাবলাম একটু থেমে ধূমপান করি। নোঙর ছুড়ে দিলাম, নৌকা স্থির হল। পাইপ ধরালাম, কিন্তু ধোঁয়া গলায় নামতে না নামতেই গা গুলিয়ে উঠল। কিছু একটা অস্বাভাবিক মনে হচ্ছিল, অথচ বুঝে উঠতে পারছিলাম না ঠিক কি। তখন নদীটা ছিল সম্পূর্ণ নীরব, এমন নিস্তব্ধতা যেখানে নিজের নিঃশ্বাসের শব্দ অপরাধের মতো মনে হয়। হঠাৎ ডান পাশে একটা ব্যাঙ ডেকে উঠল, ঘ্যাং। চমকে উঠলাম। শব্দটা মিলিয়ে যেতেই আবার চারপাশে সেই চিরচেনা নিস্তব্ধতা। আমি নিজের মনকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু একটা ঠান্ডা অনুভূতি পিঠ বেয়ে নেমে গেল। নৌকার তলায় শুয়ে পড়লাম, মাথার উপর নির্জন আকাশ, ঝলমলে তারার রেখা। হঠাৎ নৌকাটা দুলে উঠল। প্রথমে ভেবেছিলাম হালকা স্রোতের দোল, কিন্তু পরে মনে হলো কেউ যেন নিচ থেকে টেনে ধরছে। নৌকা কেঁপে উঠল, একবার নিচে, একবার উপরে। বুকের ভেতর ধকধক শব্দ। আমি সোজা হয়ে বসলাম। চারদিক নিস্তব্ধ, চাঁদের আলো নদীর গায়ে পড়ে ঝিকিমিকি করছে, কিন্তু আমার শরীরের প্রতিটা কোষ বলছে কিছু একটা ভুল হচ্ছে। আমি নোঙরের শিকল টান দিলাম, কোনো নড়াচড়া নেই। আবার টানলাম, আরও জোরে। হাতের পেশি টনটন করছে, তবু নোঙর আটকে আছে। নদীর তলায় কি এমন আঁকড়ে ধরেছে তাকে? রাগে গজগজ করতে করতে বৈঠা দিয়ে নৌকার দিক ঘুরিয়ে দিলাম, কিন্তু নোঙর তখনও নড়ে না, যেন কোনো অদৃশ্য হাত সেটাকে ধরে রেখেছে। বাতাস ভারী হয়ে উঠছিল,
দূরে কোথাও একটা পাখি হঠাৎ উড়ে উঠল, আর সঙ্গে সঙ্গে নদীর জলটাও যেন কাঁপল। আমি নিজের সাহস ধরে রাখতে চাইলাম, কিছু না, নদীর নিচে হয়তো গাছের ডাল লেগে গেছে। কিন্তু তবুও বুকের ভেতর একটা ঠান্ডা অনুভূতি জমে উঠছিল। আমি ফ্লাস্ক খুলে একটু ব্র্যান্ডি খেলাম, ভাবলাম এতে হয়তো সাহস আসবে। মাথাটা কেমন ঝিমঝিম করছিল, তবু পাইপে আগুন ধরালাম। হঠাৎই একটা শব্দ, ঢপ। নৌকার একপাশে কিছু একটা আঘাত করল। আমি তীব্র চমকে উঠলাম। জলের কালো পৃষ্ঠে কিছু একটা ভেসে আছে, কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না কাঠের টুকরো নাকি অন্য কিছু। নদীর আলোতে মাঝে মাঝে একটা অদ্ভুত প্রতিচ্ছবি ভেসে উঠছিল। মনে হচ্ছিল যেন মানুষের হাতের মতো কিছু একটা জলের ওপর থেকে নিচে হারিয়ে যাচ্ছে। আমি আর টান সামলাতে পারলাম না, হাতে শিকল ধরলাম, প্রাণপণে টানতে লাগলাম। শিকল ঠান্ডা, পিচ্ছিল, যেন কারো শরীরের মতো। আমার হাত কাঁপছিল, তবুও টানছিলাম। একসময় মনে হলো শিকলের নিচে কিছু একটা নড়ছে, ধীরে ধীরে উপরে উঠছে। বুকের ভেতর শ্বাস বন্ধ হয়ে গেল আমার। নদীর কালো জলের গভীরতা থেকে কিছু একটা উঠে আসছে, খুব ধীরে, নিঃশব্দে। আমি চোখ কুঁচকে তাকালাম, এ যেন মানুষের মুখ নাকি আলো ছায়ার খেলা। চোখের পলক ফেলতেই জলের নিচে মিলিয়ে গেল সেই আকৃতি। হঠাৎ মনে হলো নৌকার নিচ থেকে কেউ ঠেলে দিল, নৌকা কেঁপে উঠল। আমি ভারসাম্য হারিয়ে প্রায় জলে পড়ে যাচ্ছিলাম। নিজের চিৎকার গলায় আটকে গেল, ঠোঁট শুকিয়ে কাঠ। তারপর নিস্তব্ধতা, আবার সেই চুপচাপ নদী, সেই চাঁদের আলো, আর দূরে কেবল জলের মৃদু ছলাৎ ছলাৎ শব্দ, যেন কিছুই ঘটেনি। ভোরের প্রথম আলো ফুটে উঠলে দেখি নদীর জল হালকা কুয়াশায় ঢাকা। নোঙর তখনও আটকে, কিন্তু অদ্ভুতভাবে হালকা লাগছে। আমি শিকল টান দিলাম, এবার সহজেই উঠে এলো। কিন্তু নিচের ধাতব নোঙরটার এক প্রান্তে জড়িয়ে আছে কিছু কাদা, নলখাগড়া আর এক টুকরো ছেঁড়া কাপড়, পুরুষের জামার হাতার মতো। আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম সেটার দিকে। ঠোঁট শুকিয়ে গেল, যেন কোনো নিঃশব্দ সাক্ষী নদী, আর আমি শুধু সেই রহস্যের এক ক্ষুদ্র দর্শক। আজও সেই রাতের কথা ভাবলে আমার শরীর কেঁপে ওঠে। সমুদ্র যতই গর্জন করুক, নদীর নীরবতা, তার অচেনা গভীরতা আমার কাছে আজও সবচেয়ে ভয়ঙ্কর। তবে ধীরে ধীরে নদীটা যেন বদলে যাচ্ছিল। চারপাশ ঢেকে যাচ্ছিল ঘন সাদা কুয়াশার এক অদ্ভুত পর্দায়। প্রথমে ভেবেছিলাম সামান্য কুয়াশা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলাম ওটা যেন জীবন্ত কিছু, নিঃশব্দে এগিয়ে আসছে আমার দিকে। মুহূর্তের মধ্যেই পুরো নদী ঢেকে গেল। নৌকার সামনে হাত বাড়িয়ে দেখলাম নিজের আঙুলও স্পষ্ট দেখা যায় না। কোথায় নদী, কোথায় আকাশ, কোথায় আমার পা, সব যেন মিলেমিশে এক হয়ে গেছে। শুধু মাঝে মাঝে নলখাগড়ার ডগাগুলো দেখা যাচ্ছিল, আর তার পেছনে চাঁদের আলোয় ফিকে সমভূমি। সেই অস্পষ্ট আলোয় কিছু কালো কালো বিন্দু উঁচু হয়ে উঠেছে, ইটালিয়ান পপুলার গাছের সারি। অদ্ভুতভাবে তারা স্থির, অথচ যেন নড়ছে, নীরবে আমার দিকে তাকিয়ে। কোমর পর্যন্ত উঠে এসেছে কুয়াশা, ঘন সাদা পর্দার মতো জড়িয়ে ধরেছে আমাকে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি নদীতে নই, কোনো অন্য জগতে আছি, একটা ভয়ানক, নিস্তব্ধ, শ্বাসরুদ্ধ করা জগৎ। মাথায় তখন অদ্ভুত চিন্তা খেলা করছে। যদি কেউ এই কুয়াশার আড়াল থেকে আমার নৌকায় উঠতে চায়, যদি এই নিঃশব্দ জলে কেউ ভেসে আসছে ধীরে ধীরে, নিঃশব্দে আমার দিকে। কল্পনার ভয় কখনো বাস্তব ভয়ের চেয়েও বেশি ভয়ঙ্কর, আমি সেটা সেদিনই বুঝেছিলাম। বুকের ভেতর কেমন যেন টান রাখছিল, খুলির মধ্যে শিরশিরে একটা ঠান্ডা স্রোত বইছিল, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল নদীর কালো জল আমায় নিচে টেনে নিচ্ছে, অতল গভীরতার দিকে। আমি ভাবলাম সাঁতরে তীরে যাব। মাত্র 500 মিটার দূরে নলখাগড়ার ঝোপ, ওখানে হয়তো মাটি পাব। কিন্তু পরক্ষণেই বুকের ভেতর কেঁপে উঠল একটা প্রশ্ন, যদি পৌঁছতে না পারি, যদি মাঝপথে কেউ বা কিছু আমার পা ধরে টেনে নিচে নিয়ে যায়? তখন বুঝলাম ভয় কেবল বাইরের কিছু নয়, ওটা নিজের ভেতরেরই একটা অন্ধকার ছায়া। আমার সাহসী অংশ মনের ভীরু অংশকে গালালাল দিচ্ছিল, বলছিল তুই কাপুরুষ। কিন্তু তবু আমি নড়তে পারছিলাম না। মুহূর্তের পর মুহূর্ত পেরিয়ে যাচ্ছিল, কুয়াশা আরও ঘন হয়ে এলো, আর আমি
স্থির হয়ে বসে রইলাম, কানের পর্দা টান টান করে রেখেছি কিছু একটা শুনব বলে। কিন্তু কিছুই না। নিঃশব্দতা এত তীব্র যে নিজের হৃৎস্পন্দনের শব্দও ভারী লাগছিল। ভাবলাম, যদি এখন কোনো মাছ লাফিয়ে ওঠে আমি হয়তো অজ্ঞান হয়ে পড়ব। শেষ পর্যন্ত অসহায়ভাবে আমি আবার ফ্লাস্কটা ধরলাম, বড় বড় ঢুকে ব্র্যান্ডি খেলাম। উষ্ণতা শরীরে ছড়িয়ে পড়ল। সাহস ফিরে পাওয়ার আশায় আমি চিৎকার শুরু করলাম। পূর্বে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, যেদিকেই ঘুরি গলা ফাটিয়ে ডাকতে থাকলাম। কিন্তু কোনো সাড়া নেই। দূর থেকে কেবল একবার কুকুরের ডাক শুনলাম, যেন খুব দূরের কোনো গ্রামের প্রতিধ্বনি। তারপর নিঃশেষ ক্লান্তিতে আমি নৌকার তলায় গিয়ে শুয়ে পড়লাম। আকাশের দিকে তাকিয়ে ঘুম আসছিল না, তবু চোখ বন্ধ করলেই দুঃস্বপ্ন ভিড় করছে। কুয়াশার ভেতর অচেনা মুখ, জলের নিচে অদৃশ্য হাত, শীতল আঙুলের ছোঁয়া। হঠাৎ বুঝলাম চারপাশের নিঃশব্দতা বদলে গেছে। বুকের ভেতর ধুকপুকানি কমে এলো। অনেক কষ্টে উঠে বসলাম, নৌকার কিনারা ধরে উকি দিলাম। আর তখনই দেখি এমন এক দৃশ্য যা জীবনে ভুলব না। সেই সাদা কুয়াশা যা কিছুক্ষণ আগেও আমার প্রাণ কেড়ে নিতে চাইছিল, এখন নদীর দুই পাশে গুটিয়ে গিয়ে বরফের পাহাড়ের মতো জমে গেছে। নদীটা ঝলমল করছে, যেন নবজাত আলোয় ভেসে উঠেছে। পূর্ণিমার চাঁদ তার সমস্ত সৌন্দর্য নিয়ে মাথার ওপরে ঝুলছে। জলের প্রাণীরা যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠল। কোলা ব্যাঙার ডাক, ব্যাঙের কোরাস, বাতাসে দুলছে নলখাবেড়া। আমার ভয় মিলিয়ে গেল। হয়তো পুরোপুরি নয়, কিন্তু সেই মুহূর্তে মনে হলো আমি বেঁচে আছি। আর এই নিসর্গ, এই নদী, এই আলো সবই আমার সাক্ষী। ভয় হয়তো কখনো হারায় না, কিন্তু কখনো কখনো সৌন্দর্য তাকে নিঃশব্দে হারিয়ে মানায়। রাতের নিস্তব্ধতায় এমন এক মুহূর্ত এসেছিল যখন মনে হয়েছিল সময় থমকে গেছে। ম্যারিয়ট দাঁড়িয়েছিল দরজার সামনে, বুক ধকধক করে কাঁপছে। চোখের সামনে দাঁড়ানো সেই অচেনা অথচ চেনা মুখ, ফিল্ড। এক সময়ের সহপাঠী, এক সময়ের বন্ধু। আর এখন যেন অতল কোনো অন্ধকার থেকে উঠে আসা এক বিভীষিকাময় অবয়ব। ফিল্ডকে দেখে প্রথমে যা মনে হলো, এ জীবিত মানুষ। তার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন কোনো মৃতদেহের মতো। চোখের নিচে কালি, মুখে বিশৃঙ্খল দাড়ি, চুল এলোমেলো, জামাকাপড় ঢিলে ঢালা, আর শরীরটা যেন কঙ্কালের মতো শুকিয়ে গেছে। তার চোখে যে দৃষ্টিটুকু ছিল তা ছিল অদ্ভুত রকমের তীব্র, চকচকে, একেবারে বিদ্ধ করার মতো। অথচ সেই চোখে লুকানো ছিল অসম্ভব এক যন্ত্রণা। ম্যারিয়ট মুহূর্তেই পুরনো সব স্মৃতি মনে করে ফেলেছিল। সেই ফিল্ড যে একসময় স্কুলে সবচেয়ে মেধাবী ছাত্রদের একজন ছিল, অথচ পরবর্তীতে জীবন থেকে ছিটকে গিয়েছিল নেশা, দারিদ্র্য আর অবহেলার কারণে। একসময় তার পরিবার তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। এরপর ফিল্ড যেন হারিয়েই গিয়েছিল, অদৃশ্য হয়ে গিয়েছিল এই পৃথিবী থেকে। আজ এত বছর পর হঠাৎ তার ফিরে আসা ম্যারিয়টের ভেতরে এক অজানা আশঙ্কার জন্ম দিল। তবুও পুরনো বন্ধুর প্রতি ভালোবাসা মাথাচাড়া দিয়ে উঠল। সে ফিল্ডকে ভেতরে ডেকে আনল, কোমল স্বরে বলল, এসো, সব খুলে বলো, হয়তো কিছু একটা করা যাবে। ফিল্ড চুপচাপ তার সঙ্গে এলো, যেন কোনো যান্ত্রিক কায়দায় হাঁটছে। সোফায় বসে পড়ল। কোনো শব্দ নেই, কোনো কথা নেই, শুধু ফাঁকা চোখে তাকিয়ে থাকা। ম্যারিয়ট অবাক হয়ে লক্ষ্য করল এই মানুষটা কিভাবে টিকে আছে। সে নিজেই রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে এলো, কিছু ফল, কিছু পাউরুটি আর এক পাত্রে কমলালেবুর আচার। তখনও ফিল্ড চুপ। ম্যারিয়ট রান্নাঘরের দিকে যেতেই আবার তার নজরে এলো ফিল্ডের কাপড়। কোটটা একেবারে ধুলোয় ভরা, কাঁধে মাকড়সার জাল। এটা কি করে সম্ভব? বাইরে তো বৃষ্টি হচ্ছে, অথচ তার গায়ে কোনো পানির ছিটে নেই। কাপড় শুকনো, এমনটি খটখটে। কেমন যেন একটা ঠান্ডা বাতাস ম্যারিয়টের ঘাড় বরাবর বয়ে গেল। তবে কি? সে নিজেকে এই ভাবনা থেকে সরিয়ে আনল। পুরনো বন্ধুর জন্য সহানুভূতির টানে সে আলমারি খুলে এক বোতল মদ বের করল, গ্লাসে ঢেলে দিল। ফিল্ড কোনো কথা না বলেই এক ঢোকে পুরোটা গিলে ফেলল। তখনও তার দৃষ্টিটা একই রকম, চোখে যেন কষ্ট আর কোনো গভীর গোপনীয়তার ছাপ। ম্যারিয়ট বলল, তুমি কিছু খাও, তারপর বলো কি হয়েছে তোমার সঙ্গে, তুমি কোথা থেকে এসেছ। ফিল্ড এবারও কিছু বলল না, শুধু তাকিয়ে রইল ম্যারিয়টের চোখে দীর্ঘক্ষণ। ম্যারিয়ট ধীরে ধীরে বুঝতে লাগল এই নীরবতা, এই চাহনি, এই কাপড়ের অদ্ভুত রকম শুষ্কতা, এগুলোর মানে কি কিছুই নয়। তবে কি ফিল্ড চিন্তিত নেই? একটা হিমেল বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ল,
নিঃশব্দে। ম্যারিয়টের কাঁধের লোম খাড়া হয়ে গেল। বন্ধু এসেছে ঠিকই, কিন্তু সে কি এই জগৎ থেকে, নাকি অন্য কোনো অদৃশ্য জগতের দূত হয়ে ফিরে এসেছে তার পুরনো পরিচিত ফিল্ড? ম্যারিয়ট টেবিলে ফিরে এসে বই খুলে বসলেও তার মন যে আর বইয়ের পাতায় নেই সেটা খুব স্পষ্ট। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। বাড়ির ছাদ, জানালার কাঁচ, এমনকি রাস্তার পাথরের ওপরও বৃষ্টির শব্দ যেন একটানা বাজতে থাকা বিষণ্ণ সুরের মতো মনে হচ্ছে। বাতাসের ঘূর্ণি জানালার ফাঁক গলে ঘরে ঢুকে কাঁপিয়ে দিচ্ছে পর্দা। অথচ এই ঠান্ডার মধ্যেও পাশের ঘরে শুয়ে থাকা ফিল্ড যেন সেই আবহাওয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, নিশ্চিন্তে, গা ছেড়ে গভীর ঘুমে। কিন্তু ম্যারিয়টের মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে। সে যতই নিজের মনকে বইয়ের দিকে ফেরাতে চায়, ততই যেন একটা অদৃশ্য টান তাকে টেনে নিয়ে যাচ্ছে ফিল্ডের দিকে। সেই মূর্তি, যে এতটা চুপচাপ, নিঃশব্দ, নিঃসাড় হয়ে পড়ে আছে, ঠিক যেন একজন ঘুমন্ত মানুষ নয়, বরং কোনো নীরব উপস্থিতি। বিছানায় ফিল্ড একটুও নড়েনি। এমনকি খাবার পর এত ক্লান্ত অবস্থাতেও কারো শরীর একটু না একটু তো সরে। কিন্তু না, ফিল্ড অবিকল শুয়ে আছে, যেমনটা ম্যারিয়ট তাকে রেখে এসেছিল। তার নিঃশ্বাস যদিও শোনা যাচ্ছে, তবুও তার মধ্যে যেন প্রাণ নেই। ম্যারিয়টের বুকের ভেতর থেকে একটা চাপা শ্বাস বেরিয়ে আসে। তারপরই হঠাৎ একটা শপথ মনে পড়ে যায়। হ্যাঁ, একবার তারা স্কুলে পড়াকালীন এক শপথ করেছিল, একটা অদ্ভুত শপথ, যেটা তারা করেছিল এক পুরনো পরিত্যক্ত কবরস্থানে বন্ধুদের সঙ্গে। শপথটা ছিল, আমরা কেউ যদি কখনো দুঃসময়ে পড়ি, তবে সে অন্যদের দ্বারে ফিরে আসবে, সাহায্য চাইবে, জীবন থাকতে অথবা মৃত্যুর পরেও। ম্যারিয়টের বুকটা হঠাৎ ধক করে উঠল। না, এটা কাকতালীয় হতে পারে না। তার চোখ আবার পড়ল ঘরের দিকেই, সেই ঘর, সেই বিছানা, সেই চাদরের ওপর অদ্ভুতভাবে শুয়ে থাকা ছায়ামূর্তি। আলো আঁধারির খেলার মধ্যেও এক মুহূর্তের জন্য তাকে মনে হল ফিল্ড যেন আস্তে আস্তে বড় হয়ে উঠছে, দীর্ঘতর, ছায়া যেন বিছানার চৌহদ্দি ছাড়িয়ে মেঝে ছুঁয়ে যাচ্ছে। এটা চোখের ভুল, নাকি নাকি অন্য কিছু? ম্যাজট হাসল নিজের অস্থিরতা, নিজের ক্লান্তি, নিজের কল্পনার উপর। কিন্তু সেই হাসির ভেতরেও একটা আতঙ্ক লুকিয়ে রইল। সে জানে কিছু একটা ঠিক নেই। বাইরের বাতাসের ঘূর্ণি জানালার কাঁচে ধাক্কা দিচ্ছে বারবার, অথচ ঘরের ভেতর যেন কোনো অলৌকিক শূন্যতা ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। ম্যারিয়ট আবার চোখ ফেরাল বইয়ের দিকে, চেষ্টা করল পড়ায় মনোযোগ দিতে, কিন্তু অক্ষরগুলো ধরা দিচ্ছে না চোখে। কেবলই ঘুরে ফিরে ফিল্ডের মুখ, সেই শুকনো কোট, কাঁধের মাকড়সার জাল, জুতোয় জমে থাকা ধুলো, আর একটানা ভেসে আসা সেই গভীর, ভারী নিঃশ্বাস। সে এখনো জানে না ফিল্ড সত্যি এসেছে, নাকি তার শপথ আজ নিজের দাবি নিয়ে ফিরেছে মৃত্যুর ওপার থেকে। ঘরের প্রতিটি কোণে তখনও ভেসে আসছে সেই শব্দ, নিঃশ্বাসের ভারী টান। অথচ ফিল্ড নেই, একেবারেই নেই। কিন্তু তার নিঃশ্বাস। ম্যারিয়ট বিছানার পাশে স্থির দাঁড়িয়ে, বুক ধকধক করছে। এক পা সামনে বাড়াতে চাইলেও হাঁটুর নিচে কাঁপন যেন থেমে নেই। সারা শরীর ঘামে ভিজে উঠেছে, অথচ ঘরটা ঠান্ডা। জানালা খুলে হালকা আলো, কুয়াশা আর শীতল হাওয়া ঢুকেছে ভেতরে। চারদিকে ফিসফিসে নীরবতা, কিন্তু এই নীরবতার মাঝেই ঘাপটি মেরে লুকিয়ে আছে অশরীরী কিছু, অদৃশ্য অথচ উপস্থিত। বিছানার গদিতে যেভাবে শরীরের চাপ পড়ে থাকে, ঠিক তেমন ছাপ। মাথার কাছে বালিশ চ্যাপটা, পায়ের কাছে বুটজুতো নেখা, যেন কেউ শুয়ে আছে এখনো, অথচ সেখানে কিছুই নেই। ম্যারিয়ট এবার নিজেই চোখ কচলাতে লাগল বারবার। বিশ্বাস করতে পারছে না এত নিখুঁতভাবে কোনো অলিক কল্পনা তার চেতনায় খেলে যাচ্ছে। সে গালে নিজের চিমটি কাটল, গাল জ্বালা করে উঠল। না, স্বপ্ন নয়। তবুও সে নিজেকে বোঝালো হয়তো কোনো মানসিক ক্লান্তি, পরীক্ষা, রাতজাগা সব মিলিয়ে বিভ্রম হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, তাহলে এই দপদপে ব্যথা তার হাতটায় কি করে হলো? সেই যন্ত্রণাটা ক্রমেই বাড়ছে, তীক্ষ্ণ হয়ে উঠছে, যেন কেউ তার হাত চেপে ধরেছিল খুব শক্ত করে, ক্ষণিকের জন্য হলেও। হাতের দিকটা দেখতেই তার শরীর ঠান্ডা হয়ে এলো। আঙুলে দাগ, নখের মতো দাগ, চারটে গভীর লেখা, যেন কেউ আঁচড় কেটেছে এক চেপে ধরা হিংস্রতায়।
ম্যারিয়ট হঠাৎ মনে করতে পারল রাতের সেই মুহূর্তে যখন সে পড়ছিল, এক ফাঁকে তার হাতটা হঠাৎ যেন টনটন করছিল। তখনও বুঝতে পারেনি কিভাবে ব্যথাটা এলো। এখন আর সন্দেহের অবকাশ নেই, এই আঘাত এসেছে তার অজান্তে, অথচ কেউ বা কিছু একটা তাকে স্পর্শ করেছে, চেপে ধরেছে। সে বিছানার দিকে তাকিয়ে আবার দেখল নিঃশ্বাসের শব্দটা যেন গা ঘিনঘিনে হয়ে উঠছে, একঘেয়ে ভারী অসুস্থ নিঃশ্বাস, ঠিক যেমনটা শোনা যায় মুমূর্ষ কোনো রোগীর মুখে অক্সিজেন মাস্ক চাপিয়ে দিলে। আর সেই শব্দটা ঠিক তার কানের গোড়ায় এসে পড়ছে, যদিও সেখানে কেউ নেই। একটা ঘোর লাগা দম বন্ধকার আতঙ্ক ক্রমশ জড়িয়ে ধরছিল তাকে। তার মনে পড়ে গেল ফিল্ড এসেছিল হঠাৎ, একরকম ভেঙে পড়া নিঃস্ব বিধ্বস্ত এক শরীর নিয়ে, অথচ তার কাপড় ছিল ধুলোময়, শুকনো, যেন বহুকাল কোথাও পড়েছিল। ম্যারিয়ট আবার ভাবল, ফিল্ড সত্যিই এসেছিল তো, নাকি কিছু ফিরে এসেছিল তার বন্ধুর ছায়া হয়ে? আর সেই ছায়াটাই কি এখনো আছে এই বিছানায়? তার গলা শুকিয়ে এলো। সে আবার ডাকল ফিসফিস করে, ফিল্ড। কোনো সাড়া নেই, কিন্তু নিঃশ্বাসটা উত্তর দিল নিজের মতো করে, একটা গভীর টান, তারপর দীর্ঘ নিঃসরণ। তাকে ঘিরে যেন রাতটা আবার ঘনিয়ে আসছে। ভোরের আলো জানালা গলে ঝুঁকছে বটে, কিন্তু ঘরের ভেতর আলো পড়ছে না। সেই বিছানাটা যেন কোনো এক অন্ধকার অতল, যেখান থেকে কেউ এসেছিল এবং হয়তো ফিরেও যায়নি। ম্যারিয়ট চুপচাপ আবার বসার ঘরে ফিরে গেল। জানালাগুলো খুলে দিয়েছিল সে আগেই। ঠান্ডা হাওয়ায় কাঁপতে কাঁপতে সে এখন মনে মনে একটাই প্রার্থনা করছিল, সবটা যদি কেবল একটি দুঃস্বপ্ন হতো। কিন্তু তার বাঁ হাতে থাকা আঁচড়ের দাগ, তার কানে আসা সেই নিঃশ্বাস, বিছানার দাগগুলো, এ সব কিছুই দুঃস্বপ্ন নয়, সব বাস্তব। অলিক কল্পনা বললেও ভয়ের স্পর্শ সে ইতিমধ্যে পেয়ে গেছে। আর তখনই তার মনে হল, ফিল্ড এখনও আছে, কোনোভাবে, কোথাও, তাকে ছেড়ে যায়নি। হয়তো সেই শপথ আজ সত্যি হয়েছে, বন্ধু ফিরে এসেছে, জীবিত নয়, তবু এক অনন্ত সাহায্যের আকুতি নিয়ে। কিন্তু ম্যারিয়ট এখন প্রস্তুত নয় সেই বন্ধুতে আশ্রয় দিতে। আরও একবার হারিয়ে যাওয়ার আগে সত্যিটা জানার সাহস হয়তো তার এখনও আসেনি। ম্যারিয়েট আর কিছু বলল না, কেবল নিঃশব্দে দাঁড়িয়ে রইল, চোখ তার বন্ধ ঘরের ভেতর নিবাদ্ধ, যেখানে বিছানার ওপর যেন কেউ শুয়ে আছে, যে ঘরটা মাত্র কিছুক্ষণ আগেও ফাঁকা ছিল, অথচ এখনও সেখান থেকে ভেসে আসছে জীবন্ত মানুষের মতো গভীর নিঃশ্বাস। গ্রিনের মুখেও একটা স্পষ্ট সংশয়, কিন্তু তবু সে নিজেকে শান্ত দেখাতে চাইছে। তুমি তাহলে সত্যিই দেখোনি? ম্যারিয়েট জিজ্ঞাসা করল, গলা শুকনো, চোখ দুটো অবিশ্বাসে ডুবে। গ্রিন একটুখানি থেমে বলল, দরজাটা খোলা দেখে ভাবলাম তুমি শুয়ে আছো, তাই বেরিয়ে এলাম আবার। কিন্তু এখন তো তুমি আমার সামনেই দাঁড়িয়ে, তাহলে ওখানে কে শুয়ে আছে? এই প্রশ্নটাই যেন ঘরে হঠাৎ ঠান্ডা বাতাসের মতো বয়ে গেল, নিঃশব্দ, কিন্তু শরীর কাঁপিয়ে দেওয়ার মতো ঠান্ডা। ম্যারিয়ার ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে, তার হাতটা কাঁপছে, চোখে জল এসে গেছে, ভয়ে না আতঙ্কে বোঝা যায় না। গ্রিন দাঁড়িয়ে তাকিয়ে আছে, হঠাৎ যেন চেয়ার থেকে উঠতে সাহস পাচ্ছে না। এতক্ষণ যে ছেলেটা অলৌকিক বিশ্বাস করত না, সে এখন বুকের ভেতর দম চেপে বসে আছে, কারণ বাস্তবের যুক্তি আর ঘরের নিঃশ্বাসের আওয়াজ একে অপরকে মেলাতে পারছে না। ম্যারিয়াট ঘরের মধ্যে পা রাখতেই শব্দটা যেন তার একেবারে পাশে এসে পড়ল, এত স্পষ্ট, এত জীবন্ত, যেন বিছানায় কেউ শুয়ে নয়, অপেক্ষা করছে। সে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল, আর তখনই একটা হালকা নড়াচড়া, বিছানার চাদরটা যেন একটু টেনে নেওয়া হলো। ম্যারিয়াট থমকে গেল। হঠাৎ তার মনে পড়ে গেল ফিল্ডের চোখ, সেই মৃতমতো চকচকে চোখ, সেই শুকনো কোটে জমে থাকা ধুলো, সেই নিঃশ্বাস শরীরের গন্ধ। তবে কি সে সত্যিই ফিরেছিল, নাকি কখনোই যায়নি? পেছন থেকে গ্রিন বলল, ম্যারিয়েট, আমরা পুলিশের খবর দেব, ডাক্তার ডাকব? কিন্তু ম্যারিয়ট মাথা নাড়ল ধীরে, না। তার কণ্ঠে ক্লান্তি আর স্বস্তির একটা অদ্ভুত মিশ্রণ। এই মুহূর্তে না। আমার মনে হচ্ছে সে চলে গেছে। কিন্তু নিঃশ্বাসের শব্দটা,
ম্যারিয়ট চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ফিসফিস করে বলল, হয়তো ও এখন কেবল স্মৃতি, অথবা একটা অপ্রাপ্তি, বন্ধুত্বের, সাহায্যের, বা শুধুই শেষ এক রাত থাকার। দুজনে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। দুজনেই শুনতে পাচ্ছিল সেই ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাওয়া নিঃশ্বাসের শব্দ, যেন ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে কেউ, অদৃশ্য অথচ থাকা জানিয়ে যাওয়া কেউ। ম্যারিয়টের গলা তখন যেন অতীতের অন্ধকারে ডুবে যাচ্ছে। স্মৃতির ভেতর ডুবে গিয়ে ধীরে ধীরে সে বলে চলল, বন্ধুত্বের জন্য, চিরকালের জন্য। একটা শপথ ছিল সেটা। আমরা বলেছিলাম, একজন যদি কখনো বিপদে পড়ে, অন্যজন যেন সেই আহ্বান শুনে আসে, যেখানেই থাকুক না কেন। রক্তের শপথ, গ্রিন। আমরা রক্ত দিয়ে প্রতিজ্ঞা করেছিলাম, কেউ যদি মারা যায়, আরেকজনের কাছে সে ফিরবে, একটা শেষ দেখা, শেষ কথা বলার জন্য। গ্রিন কিছু বলল না, কেবল চেয়ারে বসে অস্ফুটভাবে ফিসফিস করল, ভগবান। ম্যারিয়ট আবার তার হাতের ক্ষতটার দিকে তাকাল। সেই পুরনো দাগ, যে দাগ তার জীবন থেকে হারিয়ে যাওয়া বন্ধুকে আজ আবার ফিরিয়ে এনেছে। হয়তো ফিল্ড সত্যিই মরেনি, হয়তো সে বেঁচে ছিল, কিন্তু ম্যারিয়ট জানে, সেই রাতে যে আগন্তুক এসেছিল, সে মানুষ ছিল না। তার চোখের সেই অস্বাভাবিক জলজলে দৃষ্টি, শুকনো ধুলোমাখা কোট, ভিজে রাস্তায়ও যার গায়ে এক ফোঁটা জল ছিল না, আর সেই নিঃশ্বাসের শব্দ, যা শোনা যায় কিন্তু যার উৎস নেই। গ্রিন ধীরে ধীরে উঠে দাঁড়াল। সে বোঝে এটা কোনো অলীক কল্পনা নয়। তার নিজের কানেও এসেছে সেই নিঃশ্বাসের শব্দ, তার নিজের চোখে দেখা সেই খালি বিছানার ছাপ, এমনকি সেই লাল দাগ, সেই রক্ত। সে বলল, তাহলে ফিল্ড সত্যিই এসেছিল, প্রতিশ্রুতি রাখতে। ম্যারিয়ট মাথা নাড়ল। চোখ দুটো জলে ভরে গেছে, কিন্তু তার মুখে এক ধরনের শান্তি। হ্যাঁ, সে এসেছিল। হয়তো তার আর কিছু চাওয়া ছিল না, শুধু শেষবার একটা মুখ চেনা দরজা খুলে দিক, একটু খেতে দিক, একটু ঘুমোতে দিক, তারপর ফিরে যাক সে, যেখানে ওর থাকা উচিত। গ্রিন এবার কিছু বলল না। দুজনে আবার চুপ করে বসে রইল। ঘরের ভেতর বাতাস থমকে গেছে, আর ফিল্ডের সেই নিঃশ্বাস এবার তাও নেই। শুধু ঘরটা যেন ভরে আছে একটা অতীত বন্ধুত্বের ঘন নীরবতায়। এইভাবেই কখনো কিছু প্রতিজ্ঞা ভুলে গেলেও শেষ পর্যন্ত আমাদের খুঁজে ফিরে আসে, যেমন ফিরেছিল ফিল্ডও। ঘরটা নিস্তব্ধ, শুধু দেওয়ালের ঘড়ির টিকটিক শব্দ, আর সেই একই নিঃশ্বাসের ভারী গা ছমছমে শব্দ, যা ঘরের কোনো এক অদৃশ্য প্রান্ত থেকে অবিরাম ভেসে আসছে। ম্যারিয়ট যেন কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তুমি বুঝতে পারছো তো গ্রিন, সে এসেছিল, সত্যি এসেছিল, প্রতিশ্রুতি রাখতে, এক বন্ধুর কাছে শেষবারের মতো ফিরে আসতে। গ্রিন কোনো কথা বলল না, চুপচাপ বসে রইল। তার গলার কাছে যেন কিছু আটকে আছে। সে বুঝতে পারছে, এটাকে আর কল্পনা বলে উড়িয়ে দেওয়া চলে না। এই ব্যাপারটা বাস্তব, ভয়াবহভাবে বাস্তব। ম্যারিয়ট তার বোনের চিঠিটা হাতে ধরে ফিসফিস করে পড়ে চলেছে। সে বেসমেন্টে ছিল, কাউকে না জানিয়ে ধীরে ধীরে অনাহারে মারা গেছে, চুপি চুপি, নিঃসঙ্গভাবে। এবং তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে 14 তারিখ সকালে। ডাক্তার বলেছে তার মৃত্যু ঘটেছে 12 ঘন্টা আগে। ম্যারিয়ট দৃষ্টি তুলে গ্রিনের দিকে চাইল। ঠিক 12 ঘন্টা আগে, মানে 13 তারিখ রাতে, যখন সে আমার দরজায় এসে দাঁড়িয়েছিল, যখন আমি তাকে খাওয়াই, যখন আমি তাকে আমার বিছানায় শুইয়ে দিই। তার গলা আটকে এলো, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। সে ছিল কঙ্কালসার, নিঃশেষ, হয়তো একটিবার কারো দরজা খোলার আশায় শেষ শক্তিটুকু জোগাড় করে এসেছিল। কেউ যদি তাকে একটু আশ্রয় দেয়, একটু সম্মান দেয়, শেষবারের মতো। গ্রিন নিচু গলায় বলল, আর সে জানত তুই অপেক্ষা করছিস, কারণ তুই বন্ধুর কাছে শপথ করেছিলি, স্মৃতির ভেতর রেখে দিয়েছিলি এক জায়গা, এক সময়। দুজনে আর কোনো কথা বলল না, বসে রইল চুপচাপ। বাইরের জানালো দিয়ে সকালের রোদ ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকছে, কিন্তু ঘরের কোণে সেই অশ্বরীরী নিঃশ্বাসের শব্দ যেন এখনও থেকে গেছে। ম্যারিয়ট মাথা নিচু করে ধীরে ধীরে বলল, আমি মনে করি এখন সে শান্তি পেয়েছে, সে তার শপথ রেখেছে,
শেষ দেখা সেরে গেছে, এখন সে নিশ্চিন্তে যেতে পারে। গ্রিন হালকা হাসল। হ্যাঁ, সে গেছে ম্যারিয়ট, কিন্তু তোর জীবনে একটা অধ্যায় রেখে গেছে, একটা সত্যিকারের বন্ধুত্বের চিহ্ন, যেটা সময়ের বাইরে মৃত্যুর ওপার থেকেও এসে পৌঁছায়। দরজার পাশের ঘরটা তখন আর নিঃশ্বাস ফেলছিল না, শুধু গভীর প্রশান্ত এক নিস্তব্ধতা ছড়িয়েছিল ঘর জুড়ে, যেন কোনো অতৃপ্ত আত্মা অবশেষে তার শেষ আশ্রয় খুঁজে পেয়েছে। এইভাবে বন্ধু ফিল্ড তার বন্ধুকে শেষ দেখা দিল, একটি শপথ রক্ষা করল, একটি প্রতিজ্ঞার বোঝা হালকা করল, আর রেখে গেল এক ভয়াবহ কিন্তু গভীর বন্ধুত্বের গল্প, একটা সম্পর্ক যা মৃত্যুকেও হার মানায়, একটা নীরব প্রতিজ্ঞা, আমি ফিরব বন্ধু, যদি তুমি ডাকো। ডাক্তার সাটন নিজের চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। আগন্তুকের চোখে মুখে একটা কষ্টের ছাপ, অথচ তার ভেতরটা যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। ডাক্তার অনুভব করলেন মানুষটা শুধু দেহের অসুস্থতাই নয়, এক গভীর আতঙ্কে জর্জরিত। ফ্র্যাঙ্ক মেথুয়েন আবার বলতে শুরু করল, ডাক্তার, আমি যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করব, কিন্তু দয়া করে আমাকে পুরোটা বলতে দিন। আমাকে বিশ্বাস করতে হবে আপনি, নইলে আমি পাগল হয়ে যাব। ডাক্তার মাথা নাড়লেন, তার চেহারায় সহানুভূতির ছাপ। ফ্র্যাঙ্ক একটু সাহস পেল। হায়ারে আমার একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে, ছোট্ট ঘর, ঠিক যেন গুদামের মতো। জানেন, আমি চুপচাপ থাকি, কারো সঙ্গে মিশি না। কাজে মন দিতে চেয়েছিলাম, কিন্তু প্রথম দিন থেকেই আমার ঘরটা যেন কিছু একটা লুকিয়ে রেখেছে ডাক্তার। একটা অস্বস্তিকর ঠান্ডা, একটা নিস্তব্ধতা, যেটা শুধু কানেই নয়, হাড়ের ভেতর গিয়ে গেথে বসে। ডাক্তার তাকে এক দৃষ্টে দেখছেন। আরামের চেয়ারটা হালকা দুলছে, কাঠের চুল্লিতে কাঠের চেরা শব্দ শুনে মনে হচ্ছে চারপাশে যেন শীতের বুক চিরে আগুন হালকা উষ্ণতা ছড়াচ্ছে। তবু ঘরে একটা অদ্ভুত চাপে ভরে উঠেছে। ফ্র্যাঙ্কের কণ্ঠে আতঙ্ক এখন আরও স্পষ্ট। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো জায়গাটা নতুন, অভ্যস্ত হয়ে উঠিনি, কিন্তু রাতে যখন ঘুমোতে যাই আমি বুঝি আমি একা নেই। ঠিক যেন আমার ঘরের দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছে। জানেন, সেই শব্দটা ঠিক যেমনটা হয় যখন কেউ ভেতরে ঢুকতে চায় কিন্তু পারছে না। ঘরের ভেতরে একটা পায়ের শব্দ, আবার হঠাৎ নিস্তব্ধতা। ডাক্তারের ঠোঁটের কোণে একটুখানি নড়াচড়া হলো, যেন তিনি কিছু বলবেন, কিন্তু থেমে গেলেন। ফ্র্যাঙ্ক বলতে লাগল, আমি একদিন দরজা খুলে দেখি কেউ নেই, আরেকদিন আমি দরজা খোলা রেখেই শুয়ে পড়ি, কিন্তু তখনও মনে হলো কেউ দরজার ছায়ায় দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে আছে আমার দিকে। আমি সাহস করে আলো জ্বালিয়ে তো দেখি ফাঁকা ঘর, তবু সেই অনুভূতি যায় না ডাক্তার। দিনের পর দিন আমি ঘুমোতে পারছি না, আমার মাথা কাজ করছে না, শরীর শুকিয়ে যাচ্ছে। আমি নিজেকেই প্রশ্ন করছি, আমি কি পাগল হয়ে যাচ্ছি? ফ্র্যাঙ্ক হঠাৎ থেমে গেল, তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো, তার চোখ জোড়া ঘোলাটে, যেন অতীতের কোনো বিভীষিকার ছবি ওখানে আঁকা। ডাক্তার সাটন এবার তার হাতটা ছুঁয়ে বললেন, আপনি খুব ভয় পেয়েছেন মেথুয়েন, কিন্তু আপনি একা নন। আমি আছি, আপনি কথা বলুন, যতক্ষণ মনে হয় বলতে হবে। আপনার মধ্যে যা জমে আছে সেটাই আপনাকে অসুস্থ করে তুলেছে, বের করে ফেলুন। ফ্র্যাঙ্ক হঠাৎ যেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার ঘরে কিছু একটা আছে ডাক্তার, আমি তো অনুভব করেছি, শুধু অনুভব নয়, আমি সেটা দেখেছি। হ্যাঁ, আমি দেখেছি। ঘরের আলো নরম, আগুনটা আরেকটু জ্বলে উঠল, এবং এক মুহূর্তের জন্য মনে হল ঘরের মধ্যেই কোনো অতৃপ্ত আত্মা নিঃশ্বাস ফেলছে, যেন ফ্র্যাঙ্ক একা নয়, কেউ তার কাঁধের ওপর দাঁড়িয়ে তার অতীত টেনে আনছে। ম্যাথুয়েন কথা বলছে, কিন্তু তার কণ্ঠে সেই দৃশ্যের ভয়, বিভ্রম আর অদ্ভুত অভিজ্ঞতার ছায়া যেন স্পষ্ট হয়ে ফুটে উঠছে। ডাক্তার সার্টেন চুপ করে শুনছেন, যেন কোনো দুঃস্বপ্ন নিজের চোখে দেখছেন তিনি। লোকটা, ম্যাথুয়েন বলল, যেমন করে আমার মুখটা হাত বুলিয়ে পরীক্ষা করছিল, আমার শরীরে তখন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল, একটা অবর্ণনীয় অস্বস্তি। মনে হচ্ছিল আমি কোনো মানুষ না, একটা বস্তু। তার স্পর্শে যেন কেমন একটা জড়তা। আমার কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল ডাক্তার, অথচ আমি ভদ্রভাবে বোঝাতে চেষ্টা করছিলাম যে বাইক খারাপ হয়ে গেছে, রাতে আর কোথাও যাওয়া সম্ভব না, একটু আশ্রয় চাই।
তখন সেই অন্ধ লোকটা হঠাৎ থেমে গেল। তার চোখ নেই, তবু মনে হলো আমার চোখের ভেতর তাকিয়ে আছে। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তবে এসো, আমাদের এখানে অতিথিদের সবসময় অভ্যর্থনা জানানো হয়। তার কণ্ঠটা এমন খসখসে আর ঠান্ডা যে শির দাঁড়াবে কাঁপুনি উঠল। মহিলাটি তখনও চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে আমার দিকে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তবু চোখে একটা বিস্ময়কর আকর্ষণ, যেন ডেকে নিচ্ছে, আবার যেন ঠেলে দিচ্ছে এক অজানা গহ্বরে। আমি ভেতরে পা দিলাম। দরজাটা আবার ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ওদের পেছনে পেছনে একটা সরু করিডর পেরিয়ে আমি একটা ঘরে এলাম। ঘরটা অদ্ভুত ঠান্ডা, অথচ বাইরে এতক্ষণ গরমে আমি হাঁসফাঁস করছিলাম। ঘরে ঢুকেই যেন অন্য এক আবহে প্রবেশ করলাম। চারপাশে সেকেলে আসবাব, দেয়ালে মোটা পর্দা, পুরনো ধাঁচের কাঠের টেবিল, আর তার উপর রাখা 3টে চায়ের কাপ। মনে হলো যেন আমার আসার আগেই আমার জন্য কিছু প্রস্তুত ছিল। মহিলা আমার দিকে চেয়ে বলল, আপনি নিশ্চয়ই ক্লান্ত, একটু বিশ্রাম নিন, তারপর খাবার দেওয়া হবে। তার স্বর সুরেলা, কিন্তু ভেতরে যেন কিছু চাপা, যেন কণ্ঠটা ঠোঁট থেকে নয়, কোনো গভীর ও অতল গহ্বর থেকে উঠে আসছে। আমি চুপচাপ বসে পড়লাম, কিছু বললাম না। তখনই আমি লক্ষ্য করলাম সেই অন্ধ লোকটা বসে বসে শূন্য কাকিয়ে হাসছে। ঠোঁটের কোণে একটা অদ্ভুত বাঁক, যা দেখে মনে হয় না সেটা স্রেফ হাসি, যেন সে জানে আমি কোথায় এসেছি, কেন এসেছি, আর এখান থেকে আর কোনোদিন ফিরতে পারব কিনা সেটাও। ডাক্তার, আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে সময় থেমে থাকে, যেখানে শ্বাস ফেলা কষ্টকর অথচ বাতাস ভারী নয়? আমি মনে করি আমি ঠিক তেমন এক জায়গায় পৌঁছে গিয়েছিলাম, আর তার শুরু হয়েছিল ওই চোখহীন লোকটির ছোঁয়াতেই। ম্যাথুয়েন থামল। তার কাঁধটা তখনও সামান্য কাঁপছে, চোখে ক্লান্তি আর এক অজানা আতঙ্কের ছায়া। ডাক্তার সাটন অনেকক্ষণ চুপ থেকে শুধানান। তারপর, আপনি কি সেখান থেকে পালিয়ে এসেছেন? ম্যাথুয়েন মাথা নিচু করে বলল, সেই রাতে কিভাবে আমি ফিরে এলাম সেটা আমি আজও বুঝতে পারিনি। ফায়ারপ্লেসের কাঠের ফাঁকে একটা আওয়াজ হলো। বাইরে হালকা কুয়াশা ছড়িয়ে পড়ছে, আর ঘরের ভেতরে নিঃশব্দে জমতে থাকল এক অলিখিত প্রশ্ন, ম্যাথুয়েন আসলেই ফিরে এসেছিলেন তো? আমার মুখে হাত দেওয়াটা এতটাই অস্বস্তিকর লাগছিল যে মনে হচ্ছিল ত্বকের ভিতর দিয়ে কোনো ঠান্ডা সাঁপ হামাগুড়ি দিচ্ছে। মহিলাটি হয়তো আমার মুখের আতঙ্ক বুঝতে পেরেছিল। সে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ফুটিয়ে সরাইয়ের মালিককে বলল, ওকে আসতে দাও, একে দিয়ে বেশ চলবে। মুহূর্তের জন্য আমার বুকটা কেঁপে উঠল। চলবে মানে কি? আমি কি কোনো জিনিস, কোনো পশু? সরাইয়ের মালিক তবু কোনো কথা বলল না, কেবল ধীর ভঙ্গিতে সরে দাঁড়িয়ে ইশারা করল, ভেতরে ঢোকো। আমি অনুভব করলাম যেন এক অদৃশ্য ফাঁদ আমাকে ঘিরে ফেলছে। আবার থামল মেথুয়েন, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বিশ্বাস করুন, সে ফিসফিস করল, যদি তখন আশেপাশে অন্য কোনো আশ্রয় পেতাম, হয়তো মুরগির ঘর, না হয় খড়ের গোলাবাড়ি, আমি কখনো এই সরাইখানায় রাত কাটাতাম না। ডক্টর সাটন মাথা নেড়ে মেথুয়েনের কথায় সায় দিলেন। মেথুয়েন আবার বলতে শুরু করল, কিন্তু আমি তখন নিরুপায়। ওরা যে আমাকে আশ্রয় দিতে রাজি হয়েছে সেটাই তখন একমাত্র ভরসা। ভেবেছিলাম ভাগ্যিস পেলাম। এই ভয়ঙ্কর জলাঞ্চলের বাইরে খোলা আকাশের নিচে রাত কাটানোর চেয়ে তো ভালো। মহিলাটি একটিও কথা না বলে আমাকে দোতলায় একটি শোবার ঘরে নিয়ে গেল। তার চোখের দৃষ্টি ছিল অদ্ভুত, তীক্ষ্ণ অথচ ক্লান্ত। কিছু খাবার বা গোসল করতে চাইলে সে কেবল নেতিবাচক ভঙ্গিতে মাথা নাড়ল। কেন জানি মনে হল তার গলায় জমে থাকা কোনো অদৃশ্য কান্না আছে। তাই আর কিছু বললাম না, কেবল নীরবে বললাম, দুঃখিত, রাতের বেলায় আপনার বিশ্রামে ব্যাঘাত ঘটালাম। সে রহস্যপূর্ণ হাসি হেসে বেরিয়ে গেল আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। আমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকলাম। ঘরটা লক্ষ্য করলাম, একেবারে শূন্য, যেন মৃত্যুর নীরবতার মতো। কোণে ছোট্ট একটি বেসিন, পাশে তোয়ালে আর দুটো চেয়ার। এক দেওয়ালে বড়সড় ওক কাঠের সিন্দুক, আরেকদিকে খাট, আর ঘরের প্রান্তে ছোট্ট একটা দরজা, কিন্তু সেটা বন্ধ। আমি চেষ্টা করলাম দরজাটা খোলার, ব্যর্থ হলাম। চাবির গর্ত দিয়ে তাকালাম, শুধু অন্ধকার। ক্লান্ত শরীরে শুতে যাব ভাবছিলাম, তখন চোখ পড়ল প্রকাণ্ড ব্রঞ্জের বাতিটার দিকে। সেটি জানালার কাছে টেবিলের উপর, এত ভারী যেন 3 জন মানুষ মিলে তুলেছে, অথচ আলোটা কেমন ঝাপসা, অস্বস্তিকর।
পোশাক ছাড়তে ছাড়তে হঠাৎ মনে হলো, সুন্দরী মহিলা কি চক্ষুহীন দৈত্যটার স্ত্রী নয় তো? যদি হয় তবে তার জীবনে নিশ্চয় অজস্র যন্ত্রণা জমে আছে। কি অপরাধে সে এই নরক সম নির্জনে বন্দী হয়ে আছে কে জানে। হঠাৎ আমার গোসলের ইচ্ছা প্রবল হয়ে উঠল। দেয়ালের ছোট্ট দরজাটা আবার চেষ্টা করলাম। তালা দেওয়া। সৌভাগ্যবশত আমার কাছে সবসময় কিছু পুরনো চাবি থাকে। একটির সাথে দরজার তালা মিলে গেল। দরজাটা খুলতেই মনে হলো যেন বদ্ধ পচা হাওয়া বেরিয়ে এলো। অন্ধকারে হাতড়ে কলটা ছেড়ে দিলাম। সবার ঘর থেকে আসা সামান্য আলোয় দেখলাম পানির রং অস্বাভাবিক কালচে, মনে হলো মরচে পড়া। আমি টবে নামলাম, আর ঠিক সেই মুহূর্তেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, যেন মৃত্যুর বরফ ঠান্ডা হাত আমার গলা চেপে ধরল। হায় ঈশ্বর! টবটার চারপাশার তলা রক্তে পিচ্ছিল, মানুষের রক্ত। আমি চিৎকার করতে পারলাম না, কেবল এক লাফে উঠে এলাম। তারপর হয়তো মুহূর্তের জন্য অচেতন হয়ে পড়লাম। চেতনা ফিরলে দেখলাম আমি টবের পাশে শুয়ে আছি। আমার পা আর গোড়ালি লাল হয়ে গেছে, তোয়ালেতেও রক্তের চিহ্ন। এখন আর সন্দেহ নেই, এটা কোনো স্বপ্ন নয়, কোনো কল্পনা নয়, এ সত্য, ভয়ঙ্কর শীতল সত্য। আমি বিছানার কাছে বসে রইলাম। সময় কেটে গেল হয়তো 5 মিনিট, কিন্তু মনে হলো অনন্তকাল। ধীরে ধীরে পোশাক পরে নিলাম। পাশের ঘরেই সেই মূর্তিমান আতঙ্ক। বাথরুমের কোথাও হয়তো লুকিয়ে আছে কোনো দেহ, যার সমস্ত রক্ত এই টবে নিংড়ে নেওয়া হয়েছে, যেন কোনো দৈত্যাকার জোঁক তার রক্ত শুষে নিয়েছে। হ্যাঁ, জোঁক। অন্ধ সরাইয়ের মালিকের কথা মনে হতেই আমার শরীর শিউরে উঠল। আমি কি তবে তার পরবর্তী শিকার? দৌড়ে জানালার কাছে গেলাম। পালানো অসম্ভব, মজবুত লোহার শিক জানালাকে শক্ত করে বেঁধে রেখেছে। দরজার কাছেও ছুটলাম, সেটাও তালাবদ্ধ। আমি বন্দী, আর মৃত্যুর ছায়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। কি করব ভেবে না পেয়ে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। বুকের ভেতর ধড়ফড়ানি, যেন পাগল ঘোড়া ছুটে যাওয়া। হঠাৎ সিঁড়ি দিয়ে ভেসে এলো চটির টুপটাপ শব্দ। সে আওয়াজ ক্রমে ক্রমে এগিয়ে আসছে। আমার রক্ত যেন জমে গেল। থামল দরজার সামনে। বড় বড় চোখে আমি তাকিয়ে আছি। দরজার চাবি ঘোরানোর ক্ষীণ শব্দেও যেন বজ্রপাতের মতো বাজল কানে। কাঁপতে কাঁপতে বুকের শিরা দপদপ করছে। কি ভয়ঙ্কর সেই স্তব্ধতা! হঠাৎ আমি যেন গলার স্বর ফিরে পেলাম। আমার কণ্ঠস্বর ভাঙা, কিন্তু চিৎকার করলাম, যাও, চলে যাও বলছি। এক ঝটকায় দরজার উপর ছিটকে পড়ে সেটি বন্ধ করে দিলাম। শ্বাস ফেলার মতো শক্তি নেই, তবু শুনতে পেলাম পায়ের আওয়াজ ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। তারপর নিস্তব্ধতা। এমন নিস্তব্ধতা যেন অন্ধকার নিজেই আমার গলা টিপে ধরেছে। ভয় পেয়ে নিজেকেই ধিক্কার দিলাম। কেন যে ওই অন্ধ মূর্তিমান আতঙ্কের মাথায় কিছু ভাঙচুর করলাম না? তাহলেই তো পালাতে পারতাম। অথচ তাকে দেখলেই আমার সারা শরীর অবশ হয়ে যায়। সাহস সঞ্চয় করে আবার দরজাটা খুললাম। ভিতরে এত গাঢ় অন্ধকার যে মনে হলো এই অন্ধকারের ভিতরেই সব ভয় লুকিয়ে আছে। চাবিটাই নেই, দরজাটা ভিতর থেকে বন্ধ করার উপায়ও নেই। দরজাটা ভিড়িয়ে দিয়ে গেলাম ঘরের অন্য প্রান্তে। চেষ্টা করলাম প্রকাণ্ড সিন্দুকটা সরাতে। গা ঘামে ভিজে গেল, তবু কোনো রকমে সেটাকে দরজার সঙ্গে ঠেসে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্তত কিছুটা সময় তো পাব। এখন আর কিছু করার নেই, শুধু ভোরের জন্য অপেক্ষা। আলো না নিভিয়েই শুয়ে পড়লাম। মনে মনে ঠিক করলাম পরিস্থিতি অনুযায়ী কাজ করব। অলসভাবে চিত হয়ে শুয়ে আছি। হঠাৎ দেখি ঠিক আমার মুখের সামনে একটা বিশাল মাকড়সা সুতোর মতো কিছু একটা ধরে ঝুলছে। মাকড়সা ছাড়া আর কিছুই আমাকে এতটা বিতৃষ্ণা দেয় না। ভালো করে লক্ষ্য করতেই বুঝলাম ওটা সুতোর নয়, বরং খুব সরু ধাতব তার। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। জেগে থাকার চেষ্টা করছি, কিন্তু ক্লান্ত শরীর ধীরে ধীরে আমাকে গ্রাস করল। আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ অস্বস্তি নিয়ে ঘুম ভাঙল। সরসর করে কি যেন গায়ের ওপর হাঁটছে। আতঙ্কে পলকের মধ্যে বিছানা থেকে লাফিয়ে নেমে পড়লাম। আর সেই মুহূর্তেই যে ধাতব তার ধরে মাকড়সাটা ঝুলছিল তার আসল রূপ প্রকাশ পেল। সুচালো, ভীষণ ভারী এক ধরনের বর্ষা ঝপ করে পড়ল ঠিক আমার শোবার জায়গায়। আমার শরীরের ওপর তখনও ঘুরছিল সেই মাকড়সাটা। বলতে কি ওর কারণেই আমি প্রাণে বেঁচে গেলাম। তবু অকৃতজ্ঞতার মতো শরীর থেকে ঝেড়ে ফেললাম মাকড়সাটাকে। হাত কাঁপছে, বুক দপদপ করছে। তখনই বুঝতে পারলাম ধাতব বস্তুটা কোনো সাধারণ ফাঁদ নয়। ছাদের একটা গর্তের ওপরে তার বাকি অংশ লুকিয়ে আছে। মানুষ খুনের জন্য শয়তানি বুদ্ধির পরাকাষ্ঠা। ভাগ্যের জোরে বেঁচে গেলাম সে যাত্রা।
ঘরের মাঝখানে দাঁড়িয়ে ভাবছি এবার কি করব। এমন সময় মনে হলো দরজার বাইরে থেকে আঁচাড়ানোর আওয়াজ আসছে। প্রথমে ভাবলাম না, এ আমার উত্তেজিত স্নায়ুর ভুল শোনা, কিন্তু তবু কান পেতে থাকলাম। তারপর বিছানার পাশের দেওয়ালের ওপার থেকে যে মৃদু আঁচড়ানোর আওয়াজ কানে এলো, সেটা যে বাস্তব তাতে আর সন্দেহ রইল না। ফিরে তাকালাম সেদিকে। দেওয়ালটার একটা ফাটল একটু একটু করে স্পষ্ট হচ্ছে। তারপর সেই ফাটল দিয়ে অস্পষ্ট আলো দেখা গেল। তাড়াতাড়ি নিভিয়ে দিলাম বাতিটা। ঠিক করলাম এবার আর ভয় নয়, মরি আর সাহস নিয়ে বাথরুমে গিয়ে দরজাটা ফাঁক করে দেখতে লাগলাম। দেখলাম ফাটলটা ক্রমে বড় হচ্ছে। শেষ পর্যন্ত সরাইর মালিক ঢুকে পড়ল সেখান দিয়ে। মুহূর্তের জন্য থেমে দাঁড়ালো সে। তারপর হাতরাতে নিঃশব্দে আন্দাজ করে আমার বিছানার দিকে এগোলো। তার হাত ধাতব বর্ষাটা অনুভব করল। পরম তৃপ্তির সঙ্গে দেহটা খুঁজতে ব্যস্ত হল। ভদ্রমহিলা তার পিছু পিছু এগোচ্ছিল। সরায়ের মালিককে হতাশার আওয়াজ করতে দেখে সে সঙ্গে সঙ্গে আঁচ করল ব্যাপারটা। বলে উঠল, বাথরুমটা তাড়াতাড়ি। তারপর কিছুটা টেনে কিছুটা ঠেলে চক্ষুহীন দানব আমার দিকে এগোতে লাগল। পলকের মধ্যে আমি পালাবার পথ খুঁজতে লাগলাম। টবের ওপরে চৌবাচ্চাটার ওখান দিয়ে এক ফালি তারার আলো দেখা যাচ্ছে। বিদ্যুতের মতো উঠে পড়লাম সেখানে। অন্ধকারে গা চেপে শুয়ে হাঁপাতে লাগলাম। নাকে বিকট দুর্গন্ধ, তবুও নড়ার সাহস পেলাম না। একটু পরেই বাথরুমের দরজাটা খুলে গেল। আততায়ীরা প্রবেশ করল। মনে হলো ওরা এখনই আমাকে দেখতে পাবে। বুকের ভেতর ঈশ্বরের নাম জপতে লাগলাম। মহিলাটি ঝুঁকে পড়ল, কিছু যেন বলে উঠল। তারপর টবের ভেতর থেকে আন্দাজে একটা কুঠার তুলে বীভৎস হাসি হেসে উঠল, যেন কোনো বন্য জন্তু হঠাৎ মাংসের গন্ধ পেয়েছে। নেমে হাসুন বলছি, আমার ভাড়া মিটিয়ে যান। মহিলার কণ্ঠস্বরটা যেন ছুরি হয়ে বুকের ভেতর ঢুকে গেল। তার চিৎকারের তীব্রতায় পুরো সরাইখানার দেয়াল যেন কেঁপে উঠল। আমি চুপচাপ রয়ে গেলাম, কিছু বলার সাহস পেলাম না। তারপর দেখলাম সে মোমবাতিটা অন্ধ লোকটার হাতে দিল আর নিজে হিংস্র জন্তুর মতো বেয়ে উঠতে শুরু করল। আতঙ্কে শরীর অবশ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে বাঁচার তাগিদে কনুই দিয়ে জানালার কাঁচ ভেঙে ফেললাম। রক্তে ভিজে গেল হাত, কিন্তু কিছুই পরোয়া করলাম না। বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে দেখি মহিলাটিও উঠে এসেছে। তার চোখ জ্বলছে অমানসিক ক্রোধে, বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ছে আমার দিকে। আমি পিছলে পড়ে গেলাম। হাত পায়ে নরম কিছু ছোঁয়া পেলাম। নিচে তাকাতেই বুকের ভেতর থেকে এক বিকট আর্তনাদ বেরিয়ে এলো। আতঙ্কের ওপর আতঙ্ক। আমি পড়ে গেছি একরাশ গলিত মৃতদেহের ওপর। নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, সবাই সরায়ের অভিশপ্ত অতিথি। কারো গলা কাটা, কারো দেহে এখনো তাজা রক্তের দাগ। বাতাস ভারী হয়ে উঠেছে, পচা মাংস আর মৃত্যুর গন্ধে। সেখান থেকে কোনো রকমে উঠে ছাদের টালির ওপর নামলাম। পেছনে তাকিয়ে দেখি মহিলাটি ক্ষিপ্ত ক্রোধে স্কাইলাইট দিয়ে বেরিয়ে আসছে। চোখে পাগলামি, হাতে কুড়াল। চোখে পড়ল কাছেই এক গাছের ডাল। সেটাই একমাত্র রক্ষা। প্রাণপণে ডালটা ধরতে গিয়ে পা পিছলে গেল। মৃত্যুর কালো অতল এক মুহূর্তে সামনে এসে দাঁড়ালো। তবুও শেষ শক্তি দিয়ে ডালটা আঁকড়ে ধরে ঝুলে রইলাম। নিচে পড়লে হাড়গোড় ভাঙবে, আর ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। ঠিক তখনই শুনলাম মহিলার উল্লসিত চিৎকার। আতঙ্কে তাকিয়ে দেখি সে কুড়াল দোলাচ্ছে। পর মুহূর্তেই এক অসহনীয় যন্ত্রণা ডান হাতে। চোখের সামনে তারার মতো আলো ছুটে গেল। আমি নিচে পড়ে যাচ্ছি, কিন্তু মাটিতে পড়েই কোনো মতে উঠে দাঁড়ালাম। রক্তে ভেজা হাত চেপে ধরে দৌড়াতে লাগলাম। অন্ধকার, কাদা, জঙ্গল, কিছুই মনে নেই, শুধু বাঁচার তীব্র আকুতি। শেষে যখন থামলাম, পেছন ফিরে তাকালাম। যেখানে সরাইটা ছিল সেখানে জ্বলছে দাউ দাউ আগুন। সেই আগুনের আলোয় আকাশ লালচে হয়ে উঠেছে। মনে হলো নরক নিজেই যেন মর্তে নেমে এসেছে। মেথুয়েনের কণ্ঠ থেমে গেল। ঘামে ভিজে গেছে মুখ, শ্বাস ভারী। ডক্টর সাটন চুপচাপ বললেন, অত্যন্ত ভয়ঙ্কর কাহিনী, কিন্তু আগুনটা? মেথুয়েন ধীরে ধীরে মাথা তুলল। ওই অন্ধ লোকটাকে যখন মোমবাতি ধরতে দিয়েছিল তখনই আগুন লেগে যায়। তার কণ্ঠে গভীর শিহরণ। তাহলে আপনি ভাবছেন আমি পাগল? মেথুয়েনের ঠোঁটে করুণ হাসি। তারপর পকেট থেকে বের করল কাটা ডান হাত। 4টে আঙুল নেই, ব্যান্ডেজে চটচটে রক্ত। ডক্টর সাটন চমকে উঠলেন, আর মেথুয়েন টলটলে তার বাহুতে ভেঙে পড়ল। গাঁয়ের শেষ প্রান্তে এক নির্জন টিলার ওপর দাঁড়িয়ে আছে পুরনো সেই মন্দির। চারদিক নিস্তব্ধ,
বাতাসে শ্যাওলার গন্ধ, মাটির নিচে জমে থাকা অদ্ভুত ঠান্ডা। কিন্তু আজ সেই ভুতুড়ে মন্দিরে আলো জ্বলছে। ছেলেটি থমকে দাঁড়াল। বুকের ভেতরটা কেঁপে উঠল। সবাই তো বলে ওই মন্দিরে কেউ যায় না। কেউ যায় না কারণ ওখানে বাস করে এক পিশাচ। সাঁঝবেলায় নাকি সে নিজেই প্রদীপ জেলে রাখে, পথভোলা মানুষকে প্রলুব্ধ করার জন্য। যে মুসাফির আলো দেখে আশ্রয় নিতে আসে সে আর কোনোদিন ফিরে যায় না। তবু ছেলেটি এগিয়ে গেল। মন্দিরের বিশাল কাঠের দরজার সামনে দাঁড়িয়ে টুকটুক করে নক করল। ভেতর থেকে কোনো সাড়া নেই। আবার করল, তবুও নিস্তব্ধতা। তার কাঁধে পুটুলি, চোখে কৌতূহল। অবশেষে কৌতূহল জয় করল ভয়কে। এক ধাক্কায় খুলে গেল দরজা, আর ভেতর থেকে বেরিয়ে এলো এক ঘন ধুলোমাখা বাতাস। ভেতরে কেবল একটি প্রদীপ জ্বলছে। ক্ষীণ আলোয় মেঝেতে লম্বা ছায়া পড়েছে। কাউকে দেখা যাচ্ছে না। ছেলেটি ভাবল কেউ না কেউ আসবেই। সে চুপচাপ বসে পড়ল মেঝেতে। চারদিকে তাকিয়ে দেখল মাকড়সার জালে ছেয়ে গেছে পুরো মন্দির। ধুলোয় ঢাকা প্রতিটি মূর্তি, প্রতিটি স্তম্ভ যেন সময়ের ভারে ক্লান্ত। তার মনে পড়ল, পুরোহিতের সেবা করতে পারলে হয়তো এখানেই থাকতে পারবে। কাজের মানুষ লাগবে নিশ্চয়ই। মনটা খুশিতে ভরে উঠল। হঠাৎ চোখে পড়ল জানালার পাশে বড় বড় সাদা পর্দা। ছেলেটির চোখ জ্বলে উঠল আনন্দে। বাহ, কি দারুণ ক্যানভাস! ভেবে ব্যাগ থেকে রং পেন্সিল বের করে সে আঁকতে শুরু করল। একের পর এক আঁকতে লাগল। বড় বড় বেড়াল, তীক্ষ্ণ চোখ, শক্ত থাবা। পুরো পর্দা ভর্তি করে ফেলল ছবিগুলোতে। অল্প পরেই ঘুম ঘুম ভাব এলো। পুটুলি খুলে চাদর বিছিয়ে শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় মনে পড়ল গুরুর কথা। রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে, ঘুমাবে ছোট জায়গায়। মন্দিরটা বিশাল, ভয়ানক নিস্তব্ধ। গুরুর কথা মনে পড়তেই বুকের ভেতর একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। ছোট একটা কুঠুরি পেয়ে সে ভেতরে ঢুকে দরজা বন্ধ করল, ছিটকিনি লাগিয়ে মেঝেতে শুয়ে পড়ল। মুহূর্তেই ঘুমিয়ে গেল ক্লান্ত শরীরটা। রাতের গভীরে ভয়াবহ এক শব্দে তার ঘুম ভাঙল। বাইরেকে যেন মারামারি করছে। ফ্যাচার ফ্যাচ শব্দের সঙ্গে যুক্ত হলো জান্তব চিৎকার। ছেলেটি শ্বাস বন্ধ হয়ে এলো। সে দরজার ফাঁক দিয়েও তাকাতে সাহস পেল না। মনে হচ্ছিল তাকালেই এমন কিছু দেখবে যাতে সঙ্গে সঙ্গে মরে যাবে। হঠাৎ প্রদীপের আলো নিভে গেল। নিস্তব্ধতার ভেতর শোনা গেল ভারী নিঃশ্বাসের শব্দ, কারো আর্তনাদ। মন্দিরের মেঝে কাঁপছে, দেওয়াল কেঁপে উঠছে। মনে হলো মৃত্যুর সঙ্গে লড়াই চলছে বাইরে। তারপর হঠাৎ সব থেমে গেল। ভোরের সোনালি আলো যখন দরজার ফাঁক দিয়ে ঢুকল, তখন সাহস করে ছেলেটি দরজা খুলল। দেখে সে থমকে গেল। মন্দিরের মেঝেতে রক্তের স্রোত বয়ে গেছে। রক্তের মাঝখানে পড়ে আছে গরুর চেয়েও বড় এক ইঁদুর, দৈত্যাকার, মৃত। এ নিশ্চয়ই সেই পিশাচ। কিন্তু তাকে হত্যা করল কে? আশেপাশে কেউ নেই। হঠাৎ ছেলেটির চোখ পড়ল জানালার পর্দায়, যেগুলোতে সে বেড়ালের ছবি এঁকেছিল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। প্রতিটি ছবির গায়ে লেগে আছে তাজা রক্ত, যেন বেড়ালগুলোই রাতে জীবিত হয়ে উঠেছিল। বুকের ভেতর শীতল স্রোত বয়ে গেল, আর তখনই সে বুঝতে পারল গুরুর কথার আসল মানে রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে, ঘুমাবে ছোট জায়গায়। সেই ছোট কুঠুরি তাকে রক্ষা করেছিল। বছর কেটে গেল, ছেলেটি বড় হয়ে বিখ্যাত চিত্রকর হল। কিন্তু তার আঁকা বেড়ালের ছবিগুলো, ওগুলো আজ ওই মন্দিরে ঝুলে আছে। কেউ কেউ বলে মাঝরাতে সেগুলোর চোখ আজও জ্বলে ওঠে আগুনের মতো। সৃজনশীল কাজের পথে পরিবারের সহায়তা বড় কমই মেলে, প্রায় না বললেই চলে। একটু কেঁপে ওঠা গলায় বলল যুবক, তুমি কি লিখছ? কবিতার ডায়েরি দুটো একসঙ্গে। নাম রেখেছি মাই পোয়েমস অ্যান্ড আই। আমি ফ্রান্সিস ব্যান্ডেল। কিন্তু আমার পরিবার বলে লেখালেখি করে কোনো লাভ নেই, বিশেষ করে এই বয়সে। অথচ আমি নিজেকে কম বয়সী ভাবি না। মাঝে মধ্যে মনে হয় আমি অনেকটাই বয়োবৃদ্ধ, যেন সময় ফুরিয়ে আসছে। মনে হয় অনেক কাজ বাকি রেখেই না আবার হঠাৎ মরে যাই। সৃজনশীলতার চাকায় দ্রুত গতি আনতে হবে বললাম আমি। সে হঠাৎ চোখ তুলল, মুখে এক অদ্ভুত মুড়িয়া আলো। আপনি আসল কথাটা বুঝেছেন। একদিন আমার লেখা অবশ্যই পড়বেন, প্রতিশ্রুতি দিন। তার চোখে কিছুটা ভয়ও দেখলাম, কথার সুরে যেন অদৃশ্য কাঁপন।
আমি অস্বস্তি লুকোতে বললাম, ক্রিসমাসের দিনে আমরা বড্ড নিরানন্দ আচরণ করছি, তোমার জন্য একটু কফি বানিয়ে আনি, আমি কেক খাবো। চেয়ার ছেড়ে উঠে কফি চড়ালাম পার্কুলেটারে। ফিরে এসে দেখি সে নেই। অদ্ভুত এক শূন্যতা নেমে এলো ঘরে। বুকের ভেতর যেন হালকা ধাক্কা খেলাম। হতাশ চোখে চারপাশে তাকালাম, বইয়ের তাকের দিকে হাঁটলাম। মোটা মোটা ধুলোমাখা ভলিউম। বাড়িউলি আগেই ক্ষমা প্রার্থনা সুরে বলেছিলেন, আশা করি বইপত্রে আপনার বিরাগ নেই মিস, আমার স্বামী এগুলো ছুঁয়েও দেখেন না, জায়গা না পাওয়ায় এ কামরার ভাড়া আমরা কম নিই। বই আমার ভালো বন্ধু বলেছিলাম আমি, কিন্তু তাকের বইগুলো বন্ধু সুলভ লাগছিল না। তবু হাতের কাছে যেটা পেলাম সেটাই তুললাম। নাকি নিয়তেই আমাকে বাধ্য করল। কফিতে চুমুক আর সিগারেটের ধোঁয়ায় মিশে পাতলা জীর্ণ বইটি পড়তে শুরু করলাম। প্রকাশনাকাল 1852, কাঁচা হাতের লেখা, কিন্তু আশ্চর্য রকম পরিষ্কার। ডায়েরির ঢঙে কিছু নোটও রয়েছে। শুরুতেই চোখে পড়ল ক্রিসমাস 1851। আমার প্রথম ক্রিসমাস কাটল একা। আজ এক অদ্ভুত ঘটনা ঘটল। হাঁটাহাঁটি শেষে যখন লজিং হাউসে ফিরলাম, দেখি এক মধ্যবয়স্কা ভদ্রমহিলা। কথা বলার কিছুক্ষণ পরই তিনি হঠাৎ অদৃশ্য হলেন। মনে হয় তিনি ভূতই ছিলেন। তবু আমি ভয় পাইনি। তাঁকে আমার পছন্দও হয়েছে। কিন্তু আজ শরীরটা কেন জানি ভালো লাগছে না। শেষ পাতায় প্রকাশকের নোট। ফ্রান্সিস র্যান্ডেল 1851 সালের ক্রিসমাস রাতে আকস্মিক হার্ট অ্যাটাকে মারা যান। তিনি যে মহিলার কথা লিখেছেন, তিনিই তাকে শেষবার জীবিত দেখেন। তাকে সামনে আসতে বলা হলেও তিনি আর কখনোই আসেননি। তার পরিচয় আজও রহস্য। দ্বিতীয় পার্টের জন্য লাইক, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। নিজের খেয়াল রাখবেন ফ্রেন্ড।